তো শোনা যায় নাকি? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। কি ক্লাস হলো তোমরা এর আগে? তুমি ছাড়া আর কেউ আসোনি রে, তোমার রেসপন্স তো পাওয়া যায় প্রায়। হ্যাঁ, কে পলি? মেডিসিন লেকচার হয়েছিল। জি স্যার। আচ্ছা, আর কি সৌরভ বললো একটু আগে? সৌরভ কি কথা বললো? কে জি স্যার, একটু রেসপন্স আগে ছিল এর সৌরভ আগে? বলছে। আচ্ছা, তোমরা দুইজন ছাড়া কি আর কেউ আছে? জি স্যার, প্রেজেন্ট আছে সবাই। সবাই প্রেজেন্ট আছে, কিন্তু আমি তো মনে করি ওটা অন করে তোমরা ঘুমাও। ঘুমাও না? না স্যার, ঘুমাই না স্যার, কাজ করি। ঘুমাও, অসুবিধা নাই, কিন্তু তোমরা 135 জন খালি আসো। তোমরা তো 180 উপরে না? কতজন তোমরা টোটাল? তোমরা টোটাল কয়জন স্টুডেন্ট? স্যার 180। 180। তো 180 তে 135 যদি হলো কেমনে হলো? তাও জুমে তোমরা তো জাস্ট ঢুকে ওই অন করে ঘুমাই গেলে তো আমরা কিছু বলতেছি না, তাই না? তো একটু অন করতে কষ্ট হচ্ছে কেন তোমাদের সবার? বুঝতে পারছো সৌরভ? তোমরা সবাই যাতে কি হয়, ইন হয়, এখানে প্রোগ্রামে ইন হয়, ইন করে ঘুমাও বাবা, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের পার্সেন্টেজ লাগবে তো। এই জুমেও যদি পার্সেন্টেজ তোমার 75 কল কাউন্ট করো, তো তোমরা তো পিছনে পড়ে যাবা।
মুস্তফা মুস্তফা Yes, sir. কামাল জি স্যার। জিনিসটা বোঝা গেছে কিনা? তোমাদের সবাইকে তুমি কি করো, ইন্সপায়ার করো তারা যাতে 180 যাতে 180 থাকে। তারপরে যারা ভালো লাগে না, ক্লাস ভালো লাগে না, অন করে ঘুমাই যাও, সমস্যা নাই, অন্য কিছু করো, তাও মানা যায়। কিন্তু তোমরা একেবারে ডুববো না, সেটা তো হয় না বাবা। এটা জি, স্যার। আমার ক্লাসের জন্য না, প্রত্যেকটা ক্লাসের জন্য। আর সাইকিয়াট্রিক গ্রাউন্ডটা আর একটু বেশি দরকার, কারণ সাইকিয়াট্রিক গ্রাউন্ড আমরা তো প্রেসক্রিপশন পাই তো পরবর্তীতে, তো সমস্যা হয়ে যায়। খুব কম সময়ে প্রেসিং থাকে, কম লেকচার থাকে, আর স্টিগমা থাকে। সব মিলে স্টিগমা যে তোমাকে আচ্ছন্ন করে নেয় সেটা তো বলা যাবে না। তুমি যতই আধুনিক হোক, সাইকিয়াট্রিক ব্যাপারে তোমারও স্টিগমা আছে, আমারও স্টিগমা আছে, আমিও বুঝি। তো কাজে এটা কাটাতে হলে তোমার সাবজেক্ট সম্বন্ধে জানলে স্টিগমা কাটবে, তাই না? এখন তোমরা পরিমণিকে খারাপই জানো, কিন্তু কাছে গেলে জানবা যে তারও তো ভালো দিক আছে। তো কি জানিস, তুমি সাবজেক্ট সাইকিয়াট্রিক জানো, স্টিগমাটাইজ জানো, কিন্তু সাইকিয়াট্রিক কাছাকাছি থাকলে তুমি বুঝতে পারবা আসলে কি আছে, এবং এটা করতে গেলেই আসলে ম্যানেজমেন্টের সুবিধা। এই যে এখনকার প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা তো বলি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হবেই, কারণ ডিপ্রেশন মানে কি, রেস্ট্রিকশন করা, টু মাচ রেস্ট্রিকশন। তো রেস্ট্রিকশন করবা আর তুমি মন ভালো থাকবে, এটা কি হয় নাকি? রেস্ট্রিকশন থাকবা, এনজাইটি থাকবা, প্যান্ডেমিক তোমাকে আবার কি করতেছে কিনা, ভাইরাস ইনভেড করতেছে কিনা, আর তুমি ভালো থাকবা, এনজাইটি থাকবে না, এটা কি হয় নাকি? সেই সিচুয়েশনে তুমি যদি এই গ্রাউন্ডটা যেখানে বেশি সাইকিয়াট্রি, আমরা বলি সাইকিয়াট্রিক প্যান্ডেমিক বলি, এই কোভিড সিচুয়েশনের পরপরেই বা এখনই শুরু হয়ে গেছে সাইকিয়াট্রিক প্যান্ডেমিক হচ্ছে, সবারই সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে। তাহলে তোমরা যদি না জানো এই সিচুয়েশন, এই জেনারেশন হয়ে তোমরা যদি সাইকিয়াট্রি না জানো, পরীক্ষা পাস সবকিছু না বাবা, পরীক্ষা পাস হবেই, পরীক্ষা ফেলই অস্বাভাবিক এখন। তো কাজে আমার মনে হয় তোমাদের নলেজ গেইনটা খুব জরুরি, আর কনভার্সন আরো বেশি জরুরি। কথা বুঝে গেছে? আমরা গতদিন আমরা আলাপ করতে চাচ্ছিলাম যে এই যে যদি হয় কনভার্সন ডিসঅর্ডার, তখন হলো গিয়ে সাবসিকুয়েন্টলি আমাদের কি হবে, কি বলে, আমাদের গুড আউটকাম বা পোর আউটকামটা কিভাবে জানবো আমরা বলছিলাম। কনভার্সন ডিসঅর্ডার বলতে আমরা মাস্ক খুলবো, শোনা যায় না। ও ও মাস্ক খুললে কেমনে হবে? আচ্ছা ঠিক আছে। তো তোমরা শুনতে কি খুব বেশি অসুবিধা হচ্ছে? না স্যার, শোনা একদম যাচ্ছে স্যার। স্পষ্ট না স্যার। জি না স্যার। শোনা যায় স্যার। মাস্ক খুলতে হবে? ঠিক আছে, দেখি চেষ্টা করি। না স্যার, খোলা লাগবে না স্যার। হ্যালো, এখন একটু বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তো যেটা বুঝলাম গুড আউটকাম পোর আউটকাম, আমরা বলছিলাম কনভার্সন ডিসঅর্ডার মানে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট or psychological stressor is converted into some sorts of the socially acceptable symptoms. That is the motor symptoms, sensory symptoms, or mixed symptoms. তখন কি আমরা কনভার্সন ডিসঅর্ডার বলি। তো এখন এইখানে যদি হয় এই হিস্ট্রিটা শর্ট হয় তাহলে ভালো, ইয়াং এজে যদি হয় ভালো। কারণ কি, শর্ট হিস্ট্রি যদি হয়, কি কেউ যদি কোনো সাফারিংসে পড়ে যায়, সে অ্যাডাপ্ট করতে চায়, অ্যাডাপ্টেশন, হোমিওস্টেসিস, আমরা বলছি হোমিওস্টেসিস, পরিবেশে সে মানাইতে চায়, সমস্যাকে ওভারকাম করতে চায়, কিন্তু নিজের চেষ্টা করে, এবং অনেক সময় সফল হয়, অনেক সফল হয় না। যদি সফল না হয় আর একটা অল্টারনেটিভ জিনিস দেখি। কাজে এই জিনিসটা লং টার্মে যদি থাকে, সেই জিনিসটা আরো বেশি কমপ্লিকেটেড হবে। তার জন্য যদি শর্ট ডিউরেশন হয়, তার কমপ্লিকেটেড হলো না, একটা কনফ্লিক্ট থেকে আরেকটা কনফ্লিক্টে গেল না, আরেকটা কনফ্লিক্টে গেল না, তার জন্য সমাধানটা ভালো হয়ে যায়, সিমটমসটা তাদের কমে যায়। আর ইয়াং এজ যদি হয়, তারা যখন তোমরা যেমন এখন ফার্স্ট 5th ইয়ারে আসো, পাস করে ফেলো, পাস করার পরে তোমরা যখন এফসিএস ফার্স্ট পার্ট পরীক্ষা দাও, খুব তাড়াতাড়ি পাস করে যাবা। আর যদি মনে করো আমাকে যদি বসাই এফসিএস ফার্স্ট পার্টের জন্য, ইভেন না সাইকিয়াট্রির জন্য, আমি কিন্তু ফার্স্ট পার্ট পাস করতে পারবো না। তোমরা যেরকম পাস করতে পারো, আমি পাস করতে পারবো না, কারণ আমার চিন্তার মধ্যে অনেক কমপ্লিকেশন তৈরি হয়ে যায়। আমি বলি এটা একটা আছে,
অ্যানিমার এটা কজ, আমি বললাম সবচেয়ে কমনেস্ট কজ এটা, কিন্তু আসলে কিন্তু বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে করতে হবে, চিন্তা করতে হবে, ইজিলি চিন্তা করতে হবে। যে ইজিলি চিন্তা করবে কারা? ইয়াং এজের মানুষরা। বয়স্ক মানুষরা অত সহজে চিন্তা করে না। আমরা সাইকেট্রি পার্সপেক্টিভ কথা বলি, পার্সপেক্টিভ। একটা জিনিস ঘটনা হলে এই ঘটনার কত দিক দিয়ে ইনভলভমেন্ট থাকতে পারে, বিভিন্নভাবে দেখতে পারি আমরা। এখন সাইকেট্রিক গ্রাউন্ডে দেখতে পারি, সার্জিক্যাল গ্রাউন্ডে দেখতে, সোশিয়ালি গ্রাউন্ডে দেখতে পারি, ইকোনমিক সলভেন্সি দিয়ে দেখতে পারি, ঠিক না? তো এই জিনিসগুলা, বিভিন্ন জিনিসগুলো দেখা যত বয়স্ক হয়, যত মেচিউর হয়, তত বেশি হয়। কিন্তু এডমিশন টেস্টে যেগুলা বা তোমার ফার্স্ট পার্টের পরীক্ষাগুলা এইভাবে দেখা হয় না। দেখা হয় যে তুমি গ্রসলি বেসিকটা জানো কি না। একইভাবে ইয়াং এজে যদি হয়, কমপ্লিকেটেড চিন্তা ভাবনা থাকে না, ইয়াং চিন্তা ভাবনা থাকে, ফ্রেশ চিন্তা ভাবনা থাকে, ভার্জিন চিন্তা ভাবনা থাকে, তার জন্য ইজি হয়। কাজেই কনভার্সন ডিজঅর্ডারের ক্ষেত্রেও যদি হয়, তার চিন্তা ভাবনাটা, স্ট্রেসটা নিয়ে তার চিন্তা ভাবনাটা খুব ইজি হয়, তাহলে এখান থেকে সমাধান ইজি হয়। আর যদি পোর আউটকাম স্বাভাবিক উল্টা, লং টার্ম হিস্ট্রি যদি হয়, তার এই যে অ্যাডাপ্টেশন বিভিন্ন হোমোসিস বিভিন্নভাবে হয়ে যায়, তার জন্য তার চিন্তা ভাবনাটা কমপ্লিকেটেড। পার্সেন্টেজ ডিজঅর্ডার যদি থাকে, আমরা আগে বুঝলাম যে বিভিন্ন হিস্টারিক পার্সেন্টেজ যদি হয় অ্যান্টিসোশ্যাল যদি হয়, এই পার্সেন্টেজ যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। রিসিভ অফ দ্য ডিসেবিলিটি বেনিফিট যদি কারো যদি এই সমস্যার জন্য তার যদি লাভ হয়ে যায়, তার কোনো কম্পেনসেশন পেয়ে থাকে, তাহলে এইটা যেটা মানুষ পুরস্কার পাইলে ভালো ভালো কাজ করে, খারাপ কাজেও যদি পুরস্কার দেয় তাহলে ওই কাজটা করতে থাকে, মানে রিওয়ার্ড দিলে রিপিটেড হয়। তাকে যদি প্রমোশন দেয়, তাকে যদি ফুলের মালা দিয়ে গেটে, জেল গেটে বরণ করা হয়, সেই কাজটা রিপিটেডলি করতে থাকবে। একইভাবে এই জিনিসটা তার কনভার্সন সিমটমস নিয়ে প্রেজেন্ট করলো, এটার জন্য যদি তাকে রিওয়ার্ড দেওয়া হয়, তাকে যদি ক্লাসে মাপ দেওয়া হয়, অথবা পরীক্ষা যদি তাকে ফেসিলিটেট করা হয়, অথবা কোনো অফিসেই যাওয়া লাগলো না, সেই ক্ষেত্রে তার আউটকামটা খারাপ হবে। আর সাবস্টিটিউট ইনভলভমেন্ট লিটিগেশন যদি হয়, সেই ক্ষেত্রে হতে পারে। আর আমরা সবসময় বলি একটা প্রাইমারি গেইন, সেকেন্ডারি গেইন শব্দটা। প্রাইমারি গেইন বলতে আমরা কতদিনও বলছিলাম, প্রাইমারি গেইন হলো সাইকোলজিক্যাল কনফ্লিক্ট is converted into some sort of physical symptoms, or psychological conflict is converted into some sort of psychological symptoms. সেই কনভার্ট এইটাকে বলে হলো প্রাইমারি গেইন। আর সেকেন্ডারি গেইন হলো কি, এটা করার জন্য প্রাইমারি গেইন হলো, সেকেন্ডারি গেইন হলো এটাকে তুমি রিওয়ার্ড দিলাম, এই দিস ইজ সেকেন্ডারি গেইন। তুমি হাঁটতে পারলো না, বাথরুমে যাইতে পারলো না, তুমি কুলে করে নিয়ে গেলা, খাইতে পারলো না, হাত উঠায় খাওয়াইলা, দ্যাট ইজ সাম সর্ট অফ সেকেন্ডারি গেইন। তাহলে আমরা যদি সেকেন্ডারি গেইন এক্সটার্নাল বেনিফিটস অর অ্যাভয়েডেন্স অফ দ্য আনওয়ান্টেড রেসপন্সিবিলিটিস যদি হয়, সেটাকে বলে আমরা সেকেন্ডারি গেইন। প্রাইমারি গেইন আমরা প্রিভেন্ট করা যাবে না, কিন্তু সেকেন্ডারি গেইন প্রিভেন্ট করা অবশ্যই যাবে। আমাদের চিকিৎসার ক্ষেত্রে সেকেন্ডারি গেইনটা প্রিভেন্ট করতে হবে। আর প্রাইমারি গেইনের কথা যেটা, এটা প্রিভেন্ট করা যাবে না সেটা বলা যাবে না। যদি তার নলেজ গেইন যদি হয়, নলেজ যদি বাড়ানো যায়, তার ইনফরমেশন যদি বাড়ানো যায়, তাহলে প্রাইমারি গেইনটা হবে না। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি কনভার্সন যদি একটা ম্যানেজ করতে চায়, তাহলে অ্যাসেস করতে হবে, আমরা সিম্পটমগুলো নিয়ে অ্যাসেস করতে হবে, ইম্পেয়ারমেন্ট কতটুকু হয়েছে, সেকেন্ডারি গেইন আছে কিনা, স্ট্রেসের কনফ্লিক্ট আছে কিনা, প্রিমোটিভ পার্সন কেমন, আর স্ট্রেংথ এন্ড উইকনেস অফ দ্য পেশেন্ট, তার স্ট্রেংথ কি আছে, যেমন ফ্যামিলি মেম্বার তার সাপোর্টিভ, এটা কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেংথ, আবার ফ্যামিলি মেম্বার টু মাচ সাপোর্টিভ, সেটা আবার তার পেশেন্টের জন্য উইকনেস। যেটা বললাম, যদি সে তার যদি অনেকগুলা কেয়ার গিভার আছে, অনেকগুলা অ্যাটেন্ডেন্ট আছে, যে হাঁটতে পারে না, তার জন্য সবাইকে ডাক্তারকে প্রত্যেক সিমটমের প্রডিউস করলেই ডাকাডাকি করে, যে সমস্যা হয় তাহলে দৌড়াদৌড়ি করে বাথরুমে নিয়ে যায়, খাবারটা করে যায়, তাকে হাঁটতে ফিরতে দেয় না, সেটা কিন্তু স্ট্রেংথ না। টু মাস যে যদি ওভার প্রোটেক্টিভ হয়, সেটা আবার তার জন্য উইকনেস। তো এইভাবে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এটাকে অ্যাসেস করতে পারবো। তাহলে ইমপ্যায়ারমেন্ট কতটুকু আছে তার উপর নির্ভর করে, আর হলো সিম্পটোমোলজি, আর সেকেন্ডারি গেইন আছে কিনা, সেকেন্ডারি গেইনটা প্রিভেন্ট করার মতো আছে কিনা, স্ট্রেস বা কনফ্লিক্ট। স্ট্রেস মানে কি, আমরা প্রত্যেকটা স্ট্রেস, আমি এখন ক্লাস করতে ঢুকতে পারলাম না, এটাও স্ট্রেস, আমি ঠিকমতো ডেলিভারেশন করতে পারলাম না, সেটাও স্ট্রেস। আর কনফ্লিক্ট, এই যে স্ট্রেসের জন্য, এটার জন্য কোনো কারণে যদি মনে হয় আমার কি করা উচিত কি উচিত না, তোমার ক্লাস কি করা উচিত কি উচিত না, এটা নিয়ে যদি কনফ্লিক্ট হয়, এটা যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, ডিজিট কনফ্লিক্ট, তাহলে আমরা স্ট্রেস রিমুভ করবো, কিছু কিছু স্ট্রেস আমরা ফেস করব, আর কনফ্লিক্টটা রিজলভ করতে হবে। কনফ্লিক্ট যদি না রিজলভ না করে, তাহলে কনভার্সন ডিজঅর্ডার কোনো সময় ভালো হবে না। আচ্ছা,
আর একটা যেটা বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা এই শুনিয়ে আমরা আসবো ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট না, এডুকেশন এন্ড রেজলিউশন অফ দ্য কনফ্লিক্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা রিডাকশন অফ দ্য সেকেন্ডারি গেইন suggestion is mainstream about the reduction of stress and anxiety and conflict and explanation of the cause and effect of disease with firmness, empathy and without neglect. আমরা বলতে যাচ্ছি যে এটা একটা রোগীকে যদি দেখতে চাই তাহলে আমরা আসলে তাকে আলাপ করব, আপনার কি সমস্যা, তার সিম্পটমগুলি নিয়ে আমরা আলাপ করব, বেসিক কিছু ইনভেস্টিগেশন করব, বেসিক একটা এক্সামিনেশন করব, খুব রেস্ট্রিকশন ইনভেস্টিগেশন করে বলবো এই ইনভেস্টিগেশন করতেছি আমরা যাতে আমরা অন্য কোনো সমস্যা নাই তা জানার জন্য, এক্স্যাক্টলি কনভার্সন ডিসঅর্ডার ডায়াগনোসিসের জন্য না, এবং কি কি রেজাল্ট আসতে পারে তুমি এটা আগে থেকেই বলে দিবা। তখন হবে কি সে বুঝবে যে হ্যাঁ তুমি যেটা টেস্ট করার আগে যেটা বললা সেই জিনিসটা তোমার রেজাল্টে আসছে, তখন করবে কি সে এই তোমার উপর বিশ্বাস আসবে। আর যদি এটা হয় তখন তোমার চিকিৎসাতে তোমার সাজেশনে তার সে আস্থা রাখতে পারবে, যার জন্য এই সিমটমটা কমে যাবে। আর আমরা যেটা বলবো সেটা হলো আরেকটা সেকেন্ডারি গেইনটা প্রিভেন্ট করবো, যেটা বললাম হাঁটতে না পারলে কি না করা, এই যে কুলে করে বাথরুমে না নেওয়া, তো বলবা ঠিক আছে পারবা, একটু হাত ধরে হেল্প করা, ছেড়ে দেওয়া, এইভাবে যদি করা যায় তাহলে সেকেন্ডারি গেইনটা প্রিভেন্ট হবে। আর মেইন যে স্ট্রেসর অ্যাংজাইটি এটা কনফ্লিক্টটা রিজলভ করতে হবে। আর প্রত্যেকটা জিনিস তুমি খুব নিখুঁত ভাবে চিন্তা ভাবনা করে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে, তাকে নেগলেক্ট করা যাবে না। নেগলেক্ট করলে বলবে হ্যাঁ সে তো আমাকে আমার সমস্যাকে পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ সে যদি তোমার সহমর্মিতা না জানাও তাহলে বলবে সে তো বুঝেই নেই, আমার সমস্যা তো বুঝে নেই। কারণ যে কোনো সাফারেন্স এর ব্যাপারে যে যেটা বলে, যার কাছে যে সাফারেন্স সেটাই সবচেয়ে বেশি জিনিস কষ্ট। কারো কাছে দাঁতের ব্যথা সেটাই সবচেয়ে কষ্টে, তাদের কাছে ক্যান্সারের ব্যথা সেটাই কষ্টে, কারোর কাছে হলো গিয়ে কেউ আমাকে বাজেভাবে বিহেভ করলো, কথা বললো, সেটাই কষ্টের যে যার যেটা কষ্ট তার কাছে সেটাই প্রাধান্য। কাজেই তুমি যদি এটাকে তুমি কি না জানাও, সমর্থন না জানাও, তুমি যদি এই পেইনটা না বুঝতে পারো তাহলে সে তোমার সাজেশন নিবে না, এটাই স্বাভাবিক। কাজেই তোমার এটা বলতে হবে। এই জন্য আমরা বলি প্রফেশনাল এক্সাম। এই যে প্রফেশনাল এক্সাম মানে তুমি যেটা হতো তুমি মনে করো এটা দিয়ে কি কোনো সমস্যা হয় নাকি, এটা তো হতেই পারে, অহরহ হয়, তোমার এইভাবে ধরার দরকার নাই। তুমি বলবা যে এটা যদি তুমি প্রফেশনাল যে এমন ভাবে দেখাবা তুমি প্রত্যেকটা জিনিস তুমি খুব সিনসিয়ারলি দেখতেছো, ফার্মলি দেখতেছো, উইদাউট নেগলেক্ট, এটা তাকে বুঝাতে হবে। যদি তোমার মনের মধ্যে নাও থাকে, তোমার এক্সপ্রেশনে কথাবার্তায় এটা যাতে রিফ্লেক্ট হয় এই জিনিসের চেষ্টা করতে হবে। দিস ইজ প্রফেশনালিজম। আর তুমি যদি আসলেই মন থেকে তুমি মনে করো তার পেইনটা নিয়ে নাও তাহলে হবে না। তার পেইনটা নিয়ে নিলে তো বাংলা সিনেমা হয়ে যাবে। বাংলা সিনেমাতে যেমন নায়ক ভর্তি হয় বা নায়িকা ভর্তি হয়, অসুস্থ হয়ে চিকিৎসা করে, এখন চিকিৎসা করে ভালো হয়ে যায়, আর যে নায়ক ডাক্তার সে আবার অসুস্থ হয়ে যায়। There is some sorts of the প্রবলেম এটা না। তাহলে আমরা এমপ্যাথি দেখাতে হবে, কিন্তু এটা নিজের মধ্যে নেওয়া যাবে না। আর কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা খুব বেশি ইম্পর্টেন্ট না, অবটেইন মেডিকেল এন্ড সাইকিয়াট্রিক হিস্ট্রি, এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন অফ ফিজিক্যাল কজ, reassurance patient that the condition is temporary, well recognized, তুমি বুঝছো তোমার তার সমস্যাটা কি, এটা তাকে বলতে হবে। attention to the problem underlying disorder, কথা বুঝো, কিন্তু এটা প্রবলেম আন্ডারলাইং ডিসঅর্ডার, নট আ সিম্পটম। এই রোগীকে বলতে হবে, তার সিম্পটম বেস আলাপ করা যাবে না কোনোভাবে। প্রথম তুমি ডায়াগনোসিস সিম্পটমটা জানবা, অ্যানালাইসিস করবা, এক্সামিনেশন করবা, ইনভেস্টিগেশন করবা, কিন্তু তুমি যখন কনসিকিউটিভলি যখন আলাপ করবা কোন সময় তুমি সিম্পটম বেস আলাপ করা যাবে। সিম্পটম বেস আলাপ করা যাবে না মানে তুমি কি এখন হাঁটতে পারো, তুমি কি এখন খাইতে পারো, তোমার কি এখন চিকানি উঠে না, এই কথাগুলো বলা যাবে না। তাহলে বলা যাবেটা কি, তুমি যে বাড়িতে কে আছে, তোমার স্কুলে কিরকম আছে, তার তোমার বন্ধুরা কেমন আছে, এই তুমি এখানে থাকাতে তোমার পড়াশোনার কোনো প্রবলেম হচ্ছে কিনা, পরীক্ষা যে খারাপ করছো সেটা কি পরীক্ষা ভালো করতে হলে কিভাবে করা যাবে। দিস ইজ দ্য প্রবলেম বেস আলাপ করতে হবে, নট এট সিম্পটম বেস। বারবার বলছি, you should not discuss about the symptom, should be discussed about the problem. এই সমস্যার জন্য সে যেখানে হসপিটালাইজ হচ্ছে, আস্তে আস্তে মাইগ্রেট করছে, তার জন্য তার ফ্যামিলিয়াল প্রবলেম, তার পার্সোনাল প্রবলেম কি হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। আর এনকারেজ সেলফ হেল্প, নিজেকে এই যে বললাম সেকেন্ডারি গেইন প্রিভেন্ট করতে গেলে আমরা হাঁটতে দিব না,
আমরা হাঁটতে দিব, অবশ্যই হাঁটতে দিব, তাকে কুলে করে নিব না। হাঁটতে গেলে যদি প্রবলেম হয় একটু ধরে নিও, হাঁটাবা আস্তে আস্তে, তো ছেড়ে দিবা, হ্যাঁ তুমি পারবা পারবা পারবা। এই সাজেশন 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 সাজেশন, তাকে যদি এনকারেজ করা যায় তাহলে সে পারবে। তুমি যদি চিন্তা করো, আমরা যেমন আমি বসে আসি, পাটা 2 পা তোমরা নিচে নামায় আসো, এখন অনেকক্ষণ চিন্তা করো যে আসলে পাটা আমার তো অনেক ভারী, আমার মনে হয় ওয়ালের সাথে আমার পা 2 পা আমার পায়ের চটি সহ লাগে আছে, যেমন হলো কোনো আইকা ধরে রাখছে, মনে করলে কিন্তু মনে হয় যে আসলে আমি সরে যেতে পারবো না, মনে হয় আমার আসলেও ঠিক লেগে আছে। যখনই ওয়ান্স তুমি ডান পা বা বাম পাটা উঠাই ফেলো, তখন মনে করবে না আমারটা এটা একটা ধারণা ছিল, আসলে একজন লেগে থাকে নাই। তো এই ক্ষেত্রে তাদের যে কনভার্সন জয়ের ক্ষেত্রে তারা আসলে মনে হয় যে ভালো আছে ভালো আছে, এখন বললো স্যার তার তো দাঁতি লেগে যায়। তুমি রাউন্ডের সময় গেলা, বললো যে একজন ক্যারিয়ার বললো যে স্যার তার তো দাঁতি লেগে যায়, এখন এতক্ষণে কথা বলছিল দাঁতি লাগে যায় বললো, তখনই দাঁতি লেগে যায়, তখন আর দাঁত বলবো দেখি দাঁত খুলো, আর খুলতে পারে না। তো কাজেই দিস ইজ সাম সোর্স অফ সাজেশন। হ্যাঁ, এটা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি হয়, সেই জন্য সাজেশন। তো এই জন্য বলছি এনকারেজ সেলফ হেল্প। Supporting sympathetic approach, a key is a clear plan so that the members show consistent approach to the patient and medication for underlying depressive disorder, anxiety disorder if necessary. Help with any personal or social difficulties যদি হয় তাকে হেল্প করতে হবে, কিন্তু লিমিটেড হেল্প। রিভিউ থ্রু দ্য আনডিসকভার্ড ফিজিক্যাল ইলনেস ইফ নট ইমপ্রুভ। তুমি কনভার্সন বললা তার ফিজিক্যাল সিমটমস পাটা উঠাইতে পারছে, তুমি আবার ইভালুয়েশন করতে হবে, তুমি এটাকে নেগলেক্ট করা যাবে না। অনেক সময় আমরা বারবার একটা কনভার্সন হইলো, পরে আমরা আর এটা দেখলাম না, পরে দেখি তার সমস্যা আর একটা সমস্যা দেখা দিচ্ছে। কাজেই ওয়ান্স কনভার্সন ডিজর্ডার ডায়াগনোস মানে সারা জীবনের জন্য কনভার্সন ডিজর্ডার এটা বলা যাবে না। ওয়ান্স কনভার্সন ডিজর্ডার আর একটা ডিজিজ এন্টিটি থাকতে পারে। কাজেই এইটার জন্য লাইফ থ্রেটেনিং হয় তাহলে তো সমস্যা। কাজেই যদি কোনো কারণে ফিজিক্যাল সিমটমস রিকভার্ড না হয়, সেই ক্ষেত্রে রিভিউ করতে হবে এটা ফিজিক্যাল সিমটমস এর কজটা কি। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা একই কথা, আমরা এই যে obtain the medical and psychiatric history from the patient and informants, carry out appropriate medical and psychiatric examination and investigation for the physical cause which should be limited, reassurance that the condition is temporary and well recognized, avoid reinforcement or secondary gain, offer continuing help with any related psychiatric or social problem. এই ক্ষেত্রে করা হয় সাইকোথেরাপি, এটা এডেড সাইকোথেরাপি, এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি, আর অনেক ক্ষেত্রে কনভার্সন ডিজর্ডার ক্ষেত্রে আমরা এব্রিয়েকশন মানে সাইকোথেরাপিতে এব্রিয়েকশন করি, মানে কোনো কারণে যদি স্ট্রেস আমরা রিমুভ করতে না পারি সেই ক্ষেত্রে আমরা কি দেই, হিপনোটিক্স দিয়ে শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে। আবার বলো। স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা যদি কনভার্সেশন অনেক সময় কনফ্লিক্ট আমরা বাইরে করতে না পারি অথবা স্ট্রেসের বাইরে না করতে পারি, সেই ক্ষেত্রে অনেক সময় সিরিয়াস হিপনোটিস দিয়ে সাবকনসিয়াস মাইন্ডে নেওয়া হয়। সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে তারপরে তাকে জিজ্ঞেস করা হয়। কি জিজ্ঞেস করা হয়? ওই যে আমরা অনেক সময় লাই ডিটেক্টর আমরা বলি না, অনেক সময় যে তাকে সিডেশনে নিয়ে অনেক সময় অনেকে করে এরকম যে অনেকে 31st নাইটে অনেকে আবার কি ফ্রেন্ডরা মিলে এই বিয়ার খায়, বিয়ার খায়, তখন ওই কি ফরহেড ইনহিবিশন যেটা সবসময় থাকে, যে জাজমেন্ট অ্যাটিটিউড স্ট্যান্ডার্ডস যেটা আমরা রেগুলেট করে, এটা যখন রিলিভ হয়ে যায় তখন মনের কথাটা বলে ফেলে। অনেকে বলে যারা কিনা মদ পান করে তারা নাকি মিথ্যা কথা বলে না। হ্যাঁ, মানে তার মানে কি কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, এটা আর এই যে ফোরব্রেন ইনহিবিশনটা এটা রিলিজ হয়ে যায়, তখন অনেক কিছু বলে। কাজেই স্ট্রেসটাও বলে ফেলে, কি কারণে স্ট্রেস হচ্ছে এটা বলে ফেলে। সেক্ষেত্রে আমরা বলছি এটাকে অ্যাব্রিয়েকশন বলি, যে এটা যেমন হলো গিয়া জিএ ফিটনেসের জন্য যা লাগে সবগুলা টেস্ট করা লাগে। জিএ ড্রাগ গুলাই বারবিটন অথবা ফেনো কি বলে যদি সিরিয়াস হিপনোসিস যেগুলা দিয়ে আমরা থায়োপেনল সোডিয়াম দিয়ে
লো ডোজে দেওয়ার পরে আনকনসিয়াস যখন সাবকনসিয়াস লেভেলে চলে আসে, আগের যে ইনফরমেশন গুলা ছিল তারা সে কি করে, বাবা মা কি করে, তার সমস্যা কি, এই ইনফরমেশনটা বলে বলে আস্তে আস্তে আমরা ঢুকতে চেষ্টা করি তার আসলে আন্ডারলাইং অ্যাংজাইটিটা কি। ওই অ্যাংজাইটি ওয়ান্স বলে ফেললে, রিলিজ হয়ে গেলে তার অ্যাংজাইটি কমে যায়। অ্যাংজাইটি কমে গেলে তখন আস্তে আস্তে তার নর্মাল লাইফে লিড করতে পারে। তো এই জন্য বলছি এটাকে অ্যাব্রিয়েশন করা হয় অনেক সময়। স্ট্রেস আমরা স্ট্রেস কোপিং এর জন্য সলভেবল স্ট্রেস আছে, আর কিছু মডিফাইবল স্ট্রেস, আনসলভেবল স্ট্রেস আছে। এই স্ট্রেস যেমন একটা সমস্যা, পরীক্ষা ফেল করছে, সেটা কি তুমি পাস করতে পারবা? সম্ভব না। কাজেই পরবর্তীতে পরীক্ষাটাকে আমরা যদি কি হয়, এটা আনসলভেবল যদি হয়, তাহলে ওই যে ডেভেলপ কোপিং স্কিলস ইন দ্য পেশেন্টস, এনকারেজ অ্যাকসেপ্টেন্স, ইগো স্ট্রেংথেনিং, লং টার্ম সাইকোথেরাপি। আর সলভেবল হয় সমস্যা হয় তার কারণ মার সাথে তার রাগ হয়েছে, কোনদিন মার সাথে কোনোদিন রাগ করে নেই, রাগ করে কিছু একটা বলে বসছে, তো মাকে বা তাকে যদি আলাদা করে নিয়ে আসা, তাকে বলা যায়, মা বলেন তো কি জন্য এটা রাগ করছে, আপনি কি মাইন্ড করছেন, এরকম যদি সলভ করা যায়, সলভ করে ফেলবো, তাহলে সলভেবল হলো। মডিফাইবল হলো গিয়ে তুমিও যদি রাগ করো, মাও যদি এভাবে রিয়েক্ট করে, এই রিয়েকশনটা কিভাবে কমানো যায়, তোমারটা কিভাবে কমানো যায়, এটা যদি বলে, হ্যাঁ, তাহলে এটাকে বলে মডিফাইবল। এটাকে টু মেক অ্যাকসেপ্টেন্স টু দ্য পেশেন্ট ফ্যামিলি যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে স্ট্রেস ম্যানেজ করতে পারি। কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা খুব বেশি আমার মনে হয় ইম্পর্টেন্ট নাই, এখানে আমরা বারবার বলছি। কিছু কিছু ক্ষেত্রে এই যে এইটা করার পরেও আমরা বলছিলাম 6 মাসের চেয়ে বেশি যদি হয়, সেটাকে বলে, সেটাতে প্রগনোসিস খারাপ, আর 6 মাসের যদি কম হয় প্রগনোসিস ভালো। এই যে ক্রনিসিটিতে ডেভেলপ করে 6 মাসের চেয়ে বেশি যায় সিমটম থাকে, সেটা কেন হয়? আনরিজলভ কনফ্লিক্ট যদি আমরা বললাম চিকিৎসা করে ফেললাম, তুমি এনজিটিউব দিয়ে দিলা, তার সমস্যা নিয়ে আসছে এনজিটিউব দিয়ে দিলা, অথবা ধমক ধামক দিলা, অথবা হলো গিয়ে তোমার ওই সমস্যাটার সমাধান হয়ে গেল একটা, কিন্তু ভিতরে যে কনফ্লিক্টটা আছে, ভিতরে যা দ্বিধাদ্বন্দ্ব আছে, এইটা যদি রিজলভ না করে, তাহলে সে নিজে নিজে রিজলভ করার চেষ্টা করে, এবং দ্যাট মাইট নট বি হেলদি। কাজেই আনরিজলভ যদি কনফ্লিক্ট যদি হয়, সেই ক্ষেত্রে ক্রনিসিটি ডেভেলপ করে। পারসিস্টেন্ট স্ট্রেস, সারাক্ষণ তুমি বললা তুমি ভালো থাকো, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষাতে স্টুডেন্ট একটা খারাপ করলো, সব টিচার তাকে দিয়ে খারাপ মন্তব্য করে, তাকে পড়তে দেয় না, অথবা তাকে হেল্প করে না, তখন যদি হয়, তো সে ভালো রেজাল্ট করবে কিভাবে? সেই ক্ষেত্রে পারসিস্টেন্ট স্ট্রেসও যদি থাকে, তাহলে ক্রনিসিটি ডেভেলপ করতে হবে। ট্রিটমেন্ট যদি হয়, আমরা চিকিৎসা যদি ঠিকমতো না করি, আমরা সবকিছুই করলাম, কিন্তু সেকেন্ডারি গেইন প্রিভেন্ট করলাম না, তাকে ঠিকই আমাকে হেল্প করলাম, খাইতে দিলাম, অথবা তার পেটে ব্যথা, তাকে আমরা বললাম যে আপনার এটা একটু ইগনোর করবেন, তখন কিন্তু ইগনোর করতে পারে, মা হিসেবে ইগনোর করতে পারে, বাবা হিসেবে বা দাদি হিসেবে ইগনোর করতে পারে না, বারবার যাচ্ছে, কিন্তু আপনাকে বলছে যে না, আমাকে বলছে না, কিছু সমস্যা হয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু ক্রনিসিটি ডেভেলপ করে। সেকেন্ডারি গেইনের কথা বলছি আমরা আগে। একটা শব্দ আছে এপিডেমিক হিস্টেরিয়া, আমরা বললাম মাস সাইকোলজি ইলনেস বলা হয়, মাস সাইকোলজি ইলনেস। মাস সাইকোলজি ইলনেস মানে একটা স্কুল, এখন স্কুল বন্ধ আছে সবগুলা, এখন স্কুল ক্লোজ, সবগুলো স্কুল তালা মারা, এখন যদি প্যান্ডেমিকের পরে স্কুল খুলে, তখন স্কুল খুললে এখন যদি মনে করে যে স্কুলে গেল, যাওয়ার পরে দেখে যে স্কুল খোলার পরে একটু কেমন যেন একটা বললো যে আমার তো গন্ধ করতেছে, এই কেমন যেন ভূত আছে মনে হয়, কি আছে মনে হয়, এখন বললো তাই তো, না গন্ধ নেওয়ার চেষ্টা করে একজন, তাই তো। এটা শোনার পরেই যে বললো এটা ফট করে পড়ে গেল, তারপর বাকিগুলা পড়ে গেল, তাহলে এই সিমটমস যে হয়ে গেল, সেটাকে বলে মাস সাইকোলজি ইলনেস অর এপিডেমিক হিস্টেরিয়া। এদের ক্ষেত্রে চিকিৎসা করতে গেলে সমস্যা, এই ক্ষেত্রে চিকিৎসা করতে হসপিটালাইজ করতে হয়, এবং হসপিটালাইজ করতে গিয়ে যারা সাজেশন করে যে গ্রুপ অফ পিপল, তাদেরকে একজনকে এক জায়গায় চিকিৎসা করা যাবে না, আদার ডিসপার্স করে, একটা ওয়ার্ডে যদি ভর্তি হয়, একটা ওয়ার্ডের একটা কর্নারে দিতে হবে, দুইটা যদি হলে গিয়ে একটা কর্নারে এক সাইড দূরে দূরে দিতে হবে, অথবা একটা ওয়ার্ডে দিতে হবে, যদি হয় তাহলে এটাকে মাস সাইকোলজি ইলনেসটা কমানো যায়। আর ডিফারেন্সিয়ালস এর ক্ষেত্রে আমরা যদি কনভার্সন জোড়া হয়, ডিফারেন্সিয়ালস কিছু আছে, সেটা হলো সবচেয়ে বড় ডিফারেন্সিয়ালস হলো ইপিলেপসি আর সোমাটিক সিমটম ডিসঅর্ডার। আমরা বলি সোমাটিক সিমটম শরীরে যদি ব্যথা করে, বিভিন্ন ব্যথা, ইভেন চুলেও ব্যথা যদি হয়, সেটাকে বলে আমরা সোমাটিক সিমটম ডিসঅর্ডার। চুলে তো ব্যথা হওয়ার কথা না, যদি কারো যদি চুলে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, সেটা কিন্তু সোমাটিক সিমটম ডিসঅর্ডার।
ফ্যাকটিসিয়াস ডিসঅর্ডার মেলিঙ্গারিং, ফ্যাকটিসিয়াস এন্ড মেলিঙ্গারিং, মেলিঙ্গারিং আলাদা, যদি সেকেন্ডারি গেইন হয় তাহলে মেলিঙ্গারিং। আমি ক্লাসে আসলাম না এবং আমি বললাম সার্টিফিকেট দিলাম যে আমি অসুস্থ, তাহলে দিস ইজ এ মেলিঙ্গারিং। এই যে বাগানের শ্রমিক আছে, বাগানের শ্রমিকরা তারা লাইনে দাঁড়ায়, সকালে উঠে লাইনে দাঁড়ায়, এক ফিট কাজ করতে পারবে তারা হলো গিয়ে কাজ করে, আর যারা ফিট না তাদের কাজ করে না, তাদেরকে আধা বেতন দেয়, আধা যতটুকু পায় তার অর্ধেক দেয়, যতটুকু পাওয়ার কথা তার বেসিক এটা হচ্ছে অর্ধেক দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়। আর যারা পারবে তারা কাজ করে যতটুকু কাজ করে এটা এগেইনস্টে তাদেরকে মজুরি দেয়। এখন যদি মনে করো এই যে কাজ, এটা বাগানের শ্রমিক, তার অসুস্থতা, সে যাইতে পারতেছে না, এই জন্য খুঁড়ায় গেল, গিয়া তার বললো যে সিক রুল প্লে করে বললো যে না আমি পারি না। এখন তাদের যে কি বলে হেলথ স্টাফ বললো ঠিক আছে সে কাজ করতে পারবে না, মেডিকেল অফিসার বললো যে ঠিক কাজ করতে পারবে না। এটা পরে বাড়িতে আস্তে আস্তে খুঁড়ে গেলো, বাড়িতে গিয়ে সব কিছু করতেছে, কোনো সমস্যা নেই। এটি সামথিং মেলিঙ্গারিং। আর ফ্যাকটিসিয়াস ডিসঅর্ডার হলো গিয়ে কি, যে তার কিছু কিছু জিনিস, তার বডির সিমটমস বা তার অধীনস্থ কারো বডির সিমটমস আছে, তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, সে ডাক্তারের কাছে যায়, বিভিন্ন সিমটম নিয়ে তৈরি হয়, কিন্তু তার কিন্তু এরকম কোনো লাভ নাই। লাভটা কি, কিছু কিছু রেসপন্সিবিলিটি প্রিভেনশন হয়, রেসপন্সিবিলিটি তার যে কর্তব্য পরায়ণতা কিছু কিছু না করলেও চলে, সেটা হলো গিয়া ফ্যাকটিসিয়াস। তাহলে এখানে সরাসরি কোনো লাভ নাই, লাভটা হলো গিয়ে তার রেসপন্সিবিলিটি প্রিভেন্ট হয়, সেটাকে ফ্যাকটিসিয়াস ডিসঅর্ডার। তাহলে মেলিঙ্গারিং আর ফ্যাকটিসিয়াস ডিসঅর্ডার পার্থক্যটা এইটা, একটাতে বলে তার হলো গিয়ে সরাসরি লাভ হয়, যে কিছু মনিটারি লাভ হয়, ফিজিক্যাল লাভ হয়, আর ফিজিক্যাল শুধু রেসপন্সিবিলিটি। ডিপ্রেসিভ ডিসঅর্ডার সিম্পটমস হতে পারে, আর প্যানিক ডিসঅর্ডার কিন্তু অনেক সময় অ্যাংজাইটি হয়। প্যানিক অ্যাটাক যদি বারবার হয় তো প্যানিক ডিসঅর্ডার বলি, সেক্ষেত্রে হয়। আর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে অনেকগুলো প্রেজেন্টেশন আছে, সোমাটিক প্রেজেন্টেশন আছে, তারপরে যদি হলো সাইকোলজিক্যাল প্রেজেন্টেশন আছে, ওই প্রেজেন্টেশন যদি প্রেজেন্ট করে তাহলে এটা বলে ডিপ্রেসিভ ডিসঅর্ডার। কাজেই আমরা অনেক সময় ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সাথে কনভার্সন মিমিক করতে পারি। কোমরবিড, এটা ডিফারেন্সিয়াস বলছি। কোমরবিড মানে আমার সমস্যা আছে কনভার্সন ডিসঅর্ডার, তার সাথে প্যানিক ডিসঅর্ডার আছে। একটা হলো গিয়া আমরা ডিফারেন্সিয়াস বলছি, এটা হতে পারে, এটার সাথে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, এপিলেপসি কিনা এটা আগে প্রথমেই দেখতে হবে, সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার কিনা, ফ্যাকটিসিয়াস মেলিঙ্গারিং কিনা, ডিপ্রেসিভ প্যানিক ডিসঅর্ডার কিনা। আর একটা বললাম এটা আছেই, কনভার্সন ডিসঅর্ডারটা আছেই এস্টাবলিশ, তার সাথে আগে থেকে প্যানিক ডিসঅর্ডার বা এখন প্যানিক ডিসঅর্ডার আছে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার আছে। তাহলে কনভার্সন ডিসঅর্ডার প্লাস প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেসিভ কনভার্সন ডিসঅর্ডার প্লাস সোমাটিক সিম্পটম হতে পারে, অথবা শুধু এপিলেপসি হবে। এপিলেপসি অনেক সময় প্রেজেন্ট করতে পারে, অনেক সময় হলো গিয়ে ভিসেরাল সিম্পটম নিয়ে প্রেজেন্ট করতে পারে এপিলেপসি, অথবা শুধু একাইনেটিক নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাবসেন্স সিজার নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা পার্সিয়াল সিজার নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা টেম্পোরাল লোব এপিলেপসি প্রেজেন্ট করতে পারে, কেলি নিয়ে প্রেজেন্ট করতে পারে। কিছু হঠাৎ করে একটা বিহেভ করলো, পরে তো কিছুই নাই, ভালো আছে, আমরা বললাম যে তার তো কনভার্সন ডিসঅর্ডার না, নট নেসেসারি তার কনভার্সন ডিসঅর্ডার না। এটা ভাগ করাটা শিখতে হবে, ভাগ করতে শিখতে হবে। যদি এপিসোডিক হয়, পট করে এপিসোডিক হয়, তারপরে সে কোনো মেমোরাইজ করতে না পারে, তাহলে এটাকে বলে এপিলেপসি। কিন্তু সে মেমোরাইজ করতে না পারে তাহলে এপিলেপসি। আর যদি মেমোরাইজ করতে পার্সিয়ালি হলে মেমোরাইজ করতে পারে, that might not be epilepsy. এখন ওই যে জিনিসটা তোমাদের পরীক্ষা ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করে, সেটা হলো গিয়ে ডিফারেন্সিয়াস। আমরা বললাম কনভার্সন ডিসঅর্ডারের আমরা কি বলে ডিফারেন্সিয়াল হলো গিয়ে এপিলেপসি। এই যে এপিলেপসি আমরা কিন্তু সিজার বলি, আগেও বলছিলাম, আমরা ডায়াগনোস ক্রাইটেরিয়ার সময় বললাম সিজার ট্রু কনভার্সন, সিডো কনভার্সন। তাহলে কনভার্সনটা কি, কনভার্সনটা এক্স্যাক্টলি এপিলেপসি কনভার্সন নাকি কনভার্সন ডিসঅর্ডার কনভার্সন, এটা জানতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি হেডিং বলছি, সিজার, সিডো সিজার। সিজার মানে যে কোনো সময় হতে পারে কনভার্সনটা। সিজার কি, সাম সোর্স অফ দ্য ফ্লিকারিং অফ দ্য এক্সেসিভ এক্সাইটেশন অফ দ্য সাম সোর্স অফ নার্ভ that leads some sort to the release to the motor symptoms or sensory symptoms. আর সিডোসিসকে এইভাবে না, এইভাবে ব্রেনে কোনো সমস্যা নাই, ওইরকম কোনো ফ্লিকারিং হচ্ছে না, কিন্তু তার সিম্পটমস প্রডিউস হচ্ছে। তাহলে সিজারে বলছে এনিওয়্যার, যে কোনো সময় কনভার্সন হতে পারে। আর সিডোসিজারে ইউজুয়ালি ইন প্রেজেন্স অফ পিপল, তোমরা এটা জানো, খুব ইম্পর্টেন্ট। কিন্তু শর্ট ডিউরেশন
ইপিলেপসি কিন্তু যার ইপিলেপসি বাসনে খুব শর্ট ডিউরেশন, সেকেন্ডস টু মিনিটস, নট আওয়ার। আর এটা লঙ্গার ডিউরেশন হয়, লঙ্গার ডিউরেশন মানে মিনিটস টু আওয়ার্স হয়। সেকেন্ড টু মিনিটস এরকম একটা চিন্তা হয় যে ডিপার সেন্সার পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হয়, সেটা কি হ্যালো জি স্যার, জি স্যার। ডিসকানেক্ট, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম না সাউন্ড শুনতেছিলাম না কোনটা? স্যার নেটওয়ার্ক ইস্যুস ছিল। এখন কি বোঝা যায়, দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। কিন্তু কি শেয়ার চলে গেছে না? এখন কি দেখা যায় স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার, এখন শেয়ার হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে বলতাম যে যদি ইনজুরি হয়, ফিজিক্যাল ইনজুরি হতে পারে। আমরা বলি অনেক সময় টাং বাইটের কথা বলি, টাং বাইট আমরা বলি না। টাং বাইট তো জিহ্বা যদি কামড় দিয়ে থাকে তাও টাং বাইট, যারা রক্ত পড়ে তাও টাং বাইট, তাই না? তাহলে আমরা যে বলবো ফিজিক্যাল ইনজুরি মানে টাং বাইট এমন ভাবে হচ্ছে যেন ইনজুরি হচ্ছে, ব্লিডিং হচ্ছে, দ্যাট ইজ ইনজুরি। ঠিক আছে? অথবা পড়ে গেল, ফট করে পড়ে গেল, আঘাত পাইলো, ব্রুইজ হইলো, ল্যাসেরেশন হইলো, দ্যাট ইজ ইনজুরি। ঠিক আছে? কিন্তু এটা এপিলেপসি ক্ষেত্রে হতে পারে, জিটিসিএস হতে পারে, অথবা কমপ্লেক্স পার্সেল সিজারে হতে পারে। আর কিন্তু অ্যাবসেন্ট সিজারে সাধারণত ইনজুরি হয় না। ইনজুরি মাত্রই সিজার, ইনজুরি না থাকলে সিজার না এটাও বলা যাবে না। ইনকন্টিনিউয়াস টাং বাইটিং হতে যদি হয়, ব্লাডার কন্ট্রোলে থাকে না, অথবা টাং বাইটিং, টাং ইনজুরি বলতে হবে, টাং বাইটিং না। টাং বাইট বলতে কিন্তু এটা একটু ভ্যাগ টার্ম হয়ে যায়। টাং ইনজুরি যদি হয় সেই ক্ষেত্রে হতে পারে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিজার আর সিটোজেনের পার্থক্য। আরো কিছু আছে, যেমন হলো গিয়া প্যারালাইসিস যদি হয়, নন প্যারালাইসিস যদি হয়, প্যারালাইসিস অর্গানিক প্যারালাইসিস যদি হলে রিফ্লেক্স চলে যায়, যে ডিপ রিফ্লেক্স গুলো চলে যায়। প্যারালাইসিস ইজ কনফর্মিটি টু দ্য অ্যানাটমিক্যাল প্যাটার্ন। যে প্যারালাইসিস হলো গিয়ে আসলে অ্যানাটমিক্যালি তুমি বুঝতে পারবা যে তার প্যারালাইসিস কি। এইখানে একটু প্যারালাইসিস, হাতে এইটা প্যারালাইসিস আছে, এইখানে নাই। হ্যাঁ, এইখানে পেইন আছে কিন্তু এইখানে এই কন্টিনিউ নাই, পেরিফেরিতে নাই। তো তার মানে এটা তো অ্যানাটমিক্যালি একই প্যাটার্নে হলো না। মাসল ওয়াস্টিং হতে পারে, ফেস্টিকুলেশন থাকতে পারে, যদি কোনো ক্ষেত্রে মাসল ওয়াস্টিং থাকে। বললো এই হাতটা এই হাতের ছোট, কিন্তু তুমি দেখলা যে এইটা ওয়াস্টিং নাই। হ্যাঁ, রাইট হ্যান্ডটা একটু বড় হবে, লেফট ছোট হবে, এটা আগে খেয়াল করতে পারে নাই। কিন্তু এখন যদি হয় এখানে থাকে, আমি যদি কি করে ট্যাপিং করে দেখি থাকে, তখন বলতে হবে মাসল ওয়াস্টিং। ইজ ফরেন, যদি আমরা হাত উঠাই, হাত উঠাইলে পট করে পড়ে যাবে, যার প্যারালাইসিস হবে। আর যার হাত, যারা যদি তার প্যারালাইসিস নাই তাহলে উঠলেও আস্তে আস্তে পড়বে। হ্যাঁ, হাতটা এরকম রাখলাম যে আস্তে আস্তে পড়বে, এটা যদি যাদের প্যারালাইসিস নাই।
আর এক্স্যাক্টলি অর্গানিক প্যারালাইসিস তারা পট করে পড়ে যায়, এটা গিয়ে চোখে পড়বে না মুখে পড়বে কিছু খেয়াল না। আর ওটা যদি হয় নন অর্গানিক হয় পড়বে, পড়লেও এরকম এমন জায়গায় পড়বে, চোখের মধ্যে পড়বে না, মুখের মধ্যে পড়বে না। ইজি তো করি ইলেকট্রোমায়োগ্রাফি ফিচার যদি হয় এখানে কিন্তু ইজি স্পেসিফিক প্যাটার্ন চেঞ্জ হবে, কিন্তু স্পেসিফিক প্যাটার্ন চেঞ্জ। হুভার সাইন একটা আছে, হুভার সাইন হলো গিয়া যদি হয় একটা পাকে আমরা বলি চাপ দিতে, গোড়ালি দিয়ে চাপ দিতে বলি, শুয়ে থাকলো গোড়ালি দিয়ে চাপ দিতে বলি ডান পায়ে যদি জুড়ে চাপ দিতে বলি, বাম পায়ের নিচে দিয়ে আমরা গোড়ালি হাত রাখি, দেখা যাবে যে বাম পায়েও ডান পায়ে চাপ দিতে গেলে বাম পায়েও পড়তেছে, এটা হলো হুভার, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে হুভার সাইন যদি নেগেটিভ হয়, সেটা যদি হয় সেটাকে বলছি আমরা প্যারালাইসিস। মানে কি, আমি ডান দিকে চাপ দিলাম আর বাম দিকে আমি কি পাইলাম না, এই তার হলো গিয়ে স্ট্রেস পাইলাম না, চাপ পাইলাম না, সেটাকে হুভার সাইন নেগেটিভ বলছি। আর হুভার সাইন পজিটিভ হলো গিয়ে ডান পায়ের গোড়ালিতে আমি চাপ দিতে বললাম কি এর সাথে বিষ্ণের সাথে, কিন্তু আমি বাম পায়ের কোনো চাপ ফিল করলাম না, সেটাকে হুভার সাইন। হুভার সাইন পজিটিভ মানে নন অর্গানিক প্যারালাইসিস, আর হুভার সাইন নেগেটিভ মানে অর্গানিক প্যারালাইসিস। বুঝা গেছে কিনা? আমি যদি শুয়ে আসি, শুয়ে রাখার পরে বললাম ডান পায়ের চাপ দেন, জুড়ে চাপ, আর তুমি বাম পায়ের পালিতে বা কাপসে হাত রাখলা, তখন এখানে যদি কোনো স্ট্রেস পড়ে হুভার সাইন নেগেটিভ। আর ডান চাপ দেওয়ার পরে যদি আমি কোনো কিছু চাপ ফিল না করি বাম পায়ে, সেটাকে হুভার সাইন পজিটিভ। মানে আমরা হলো যে যেটা বলছি নন অর্গানিক। আর অর্গানিক যদি স্পেসিয়ার ক্ষেত্রে যদি সোয়েলিং ডিফিকাল্টি স্টার্টেড গ্রাজুয়ালি, অর্গানিক হয় আস্তে আস্তে বাড়তে থাকে। আর এখানে স্টার্টেড লিকুইড কম খাইতে পারে না, সলিডও খাইতে পারে না। প্রথমে লিকুইড খাইলেই তার ডিফিকাল্টি হয়, বলছি অর্গানিক। আর নন অর্গানিক দিয়ে বলছে প্রথমেই সলিডই খাইতে পারে না, সেটাকে বলে অর্গানিক, নন অর্গানিক। আর যদি হয় F1 যদি বলি, F1 এর সিম্পটম অনুযায়ী F1 যদি হয় স্লো অনসেট প্রগ্রেসিভ হয়, আর ভোকাল কর্ড মুভমেন্ট। অর্গানিকেও যদি হয়, যদি আসলে কথা বলতেই না পারে, তুমি জায়গা মতো আসছে কিনা নাকি যে কোনো ডাইভার্ট করে কিনা, এটা দেখলেই বুঝবা যে এটা অর্গানিক না নন অর্গানিক। আর যদি হয় এই যে ডিসফোনিয়ার কথা বলি, ডিসনিয়া যদি হয়, শ্বাসের যদি সমস্যা হয়, সেটা বলে সমস্যা হয়, ইনহেলেশনের সমস্যা হয় না। যদি ডিফারেন্সিয়ালসে যদি আমরা যাই, অর্গানিক ডিসনিয়াতে কি এক্সেলেশনের সমস্যা, স্বার্থের সমস্যা হয়, প্রলং হয়, ডিফিকাল্ট হয়। আর অস্কালেশন রিভিউস অ্যাবনর্মালিটি, অস্কালেশনের স্বাভাবিকভাবেই একটা রঙ্কাই থাকবে, প্রলং রঙ্কাই থাকবে, আর অথবা হুইস থাকবে। আর যদি হয় নন অর্গানিকের ক্ষেত্রে দেখা যায় ইনহেলেশনেই সমস্যা হয়, শ্বাস নিতে কষ্ট না ছাড়তে কষ্ট, নিতেই কষ্ট, তখন বুঝতে হবে দ্যাট ইজ দ্য নন অর্গানিক। তো এটার ভিত্তিতে এইগুলো সিমটমস এর ভিত্তিতে কিছু কিছু সিমটমস আছে। ক্যান্সার সিনড্রোম এটা হয় অনেক সময়, এটা আসলে যারা সেনাবাহিনীর লোক যারা এদের ক্ষেত্রে হয় ক্যান্সার সিনড্রোম, একটা সিমটমস আছে। এটা সিনড্রোম, সিনড্রোম বলে। ক্যান্সার সিনড্রোমটা ডিপ্রেসিভ সিমটম, সাথে সাথে কনভার্সন সিমটম গুলো থাকে। আর মজুন সিনড্রোম বললাম, আমরা বলছিলাম ফেটিসাস ডিসঅর্ডার, তোমার সমস্যা না, অনেকে চোখের থেকে রক্ত পড়ে, হ্যাঁ চোখে রক্ত পড়ে, ডাক্তার কাছে যায় চোখে রক্ত পড়ে, ডাক্তার অপথলমোলজিস্ট দেখে চোখে কোথাও ব্লিডিং আছে কিনা, কোথাও ব্লিডিং খুঁজে পায় না, এই সমস্যা মজুন সিনড্রোম। কোথায় রক্তটা কোথা থেকে আসে? রক্তটা আসলে সেল ইনফ্লিক্ট করে বানায়, সেল ইনফ্লিক্ট করে বানায়, এটা তাহলে বলি। কোভিড সিনড্রোম, অনেক সময় যে the husband develops extremely anxiety and various these symptoms as of the pregnancy when his wife is the pregnant, অনেক সময় এরকম নিজেকে সমতা জানায় এরকম। তো ডিজিজ দ্য তাহলে আমাদের বেশি ইম্পর্টেন্ট হলো গিয়ে জিনিস কনভার্সন ডিসঅর্ডার আসলে কিন্তু কিছুই নাই, কিন্তু এটাকে ধরাটাই কঠিন। সেই ক্ষেত্রে
কনভার্সন জানতে হলে স্টেজ জানতে হবে, কনফ্লিক্ট থেকে কনভার্সনে দিয়ে করে যখন সিমটমসটা হয়, রোগীটা যখন আসবে তোমার কাছে, সিমটম পরীক্ষা করবা, থরো এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিন করবা, তারপরে লিমিটেড ইনভেস্টিগেশন করবা, প্রায়র এক্সপ্লেনেশন দিবা, তারপরে বলবা এক্সপেরিয়েন্স দিবা যে আপনার বড় ধরনের সমস্যা না, সাময়িক কমে যাবে, তারপরে তুমি বাকি চিকিৎসা করো। না দেখে যদি চিকিৎসা দাও তাহলে ভালো হয়ে যাবে এটাও, কিন্তু পরবর্তীতে কনফ্লিক্ট থেকে যাবে, তার জন্য সমস্যা। একটা কনফ্লিক্টটা বাইরে করতে হবে, রিজলভ করতে হবে ফার্মলি, এমপ্যাথেটিকলি এটা দেখতে হবে। সাথে যদি কোমরবিড যদি সিম্পটম, অ্যাংজাইটি সিম্পটম থাকে, ডিপ্রেশন সিম্পটম বা ডিপ্রেশন আর অ্যাংজাইটি ম্যানেজ করতে হবে। আর আপনার হবে না আর তুমি ভাগ থাকবে অর্গানিক আর নন অর্গানিকের পার্থক্যটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? অর্গানিক নন অর্গানিক যদি জানো, পার্থক্য, অর্গানিক নন অর্গানিক, পোনিয়া এগুলো যদি জানো, প্যারালাইসিস এগুলো যদি জানো, তাহলে কনভার্সেশনটা ডায়াগনোস করতে হবে। নাজিমা বলো কি বুঝলাম? এনএড নাজিমা কিছু বলছিলা? এনএড বলো। স্যার ওই যে স্যার চোখ দিয়ে স্যার মানে রক্ত পড়তেছে স্যার, ওই যে চোখ দিয়ে বলছেন যে স্যার রক্ত যাচ্ছে, বলতেছে স্যার। স্যার ওই যে বলছেন যে স্যার চোখ দিয়ে রক্ত আসে, হ্যাঁ রক্ত বলে রক্ত, কিন্তু আসলে রক্ত নয়, ডাই দেই তারা। আমি তোমার কথা বুঝতেছি, আমি বলি সেটা হলো গিয়ে সমস্যা নেটওয়ার্কে, যে সব চোখ দিয়ে রক্ত যায়, এটা পেশেন্টের কমপ্লিট, কিন্তু একটু রক্ত যায় না, কিন্তু ডাই দেই অথবা ইনফ্লিক্ট করে, এমনি না। কিন্তু যখন করলে তো ডাক্তার বুঝতে পারবে করে যে সে যে আঘাত করে ব্লিডিং করতেছে, হ্যাঁ। কিন্তু যখন ব্লাডটা ওই সেলটা না হয়, ওখানে দেখা যায় যে স্লাইডের নিচে দেখলে একটা আর বেশি নাই, তার বেশি যদি না থাকে, ডব্লিউসি থাকে, তাহলে রক্ত কেমন হইলো? হলো না তো, ডাই, ডিজিজ ডাই। অথবা যদি হয় অন্য কারো কাছে রক্ত নিয়ে আসতে লাগাচ্ছি, সেটা হতে পারে। যে সেটাতে হলো গিয়ে আমরা বলি এটা মনচুসেন সিনড্রোম অর ফ্যাকটিসিয়াস ডিসঅর্ডার। নিজে নিজে করলে সেটাকে মনচুসেন সিনড্রোম অর ফ্যাকটিসিয়াস ডিসঅর্ডার। আর যদি অন্য কারো যদি করে, অন্য কারণে তার কাজের বুয়া আছে, বাচ্চাটার আছে, বাচ্চাটার সমস্যা, সে করে নাই, সেই নিজেই করে ফেলছে, কেউ করে ফেলছে বাচ্চাটারে, তাহলে সাফারিং সেল বাচ্চা করতে আর সেটাকে মনচুসেন সিনড্রোম পড়ছি, ঠিক আছে? এটা এক্স্যাক্টলি কোনো অর্গানিক না, এটা সাইকোলজিক্যাল যে রেসপন্সিবিলিটি, এটা প্রিভেন্ট করার জন্য রোগীরা করে, কোনো গেইন হয় না, সেকেন্ডারি গেইন হয় না, তারপরে হলো গিয়ে পার্সোনাল গেইন হয় না। কারো কিছু প্রশ্ন নাই? হ্যালো, তাহলে আমরা মনে হয় টাইম প্রায় শেষের দিকে চলে আসছি। কারো প্রশ্ন না থাকলে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। তো আমি একটু বলি। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তোমাদের কিন্তু হ্যাঁ, বলো 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 বলো। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার পেশেন্টের সাথে তো সিম্পটম ডিসকাস করব না এখন স্যার। কনভার্সন ডিসঅর্ডারের সাথে যদি পেশেন্টের ডিপ্রেশন থাকে অথবা ডিপ্রেশনের জন্য তখন যদি আমি সিম্পটম ডিসকাস না করি, তাহলে স্যার পেশেন্টের মুড সুইং অথবা সুইসাইডাল টেন্ডেন্সিটা বুঝবো কিভাবে তখন? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো প্রশ্ন। সিমটম কেন আমরা আলাপ করব না, সিমটম আলাপ করব। সিমটম মানে কি? তার সিমটম গুলো ফিজিক্যাল সিমটমস। সিমটম আলাপ করবো না মানে কি? ফিজিক্যাল সিমটমস তার সে বলবে, ফিজিক্যাল সিমটম আলাপ করবো না। তুমি হাত কি তোমার দুর্বল? তুমি কি কথা বলতে পারছো না? এটা কি এখন পারো? তুমি হাঁটতে পারছো, এটা পারো। তুমি তো অন্যগুলা বলবো, তোমার মন কেমন আছে, ভালো আছে, মন্দ আছে, তুমি চেহারা দেখে না।
তা আমরা বলি একটা ইনডিফারেন্স শব্দটা বলছি, লাভ ইনডিফারেন্স তাদের এরকম হয় যখন সিমটমসটা হয় তখন প্রচুর সিমটমস হয় আর অনেক সিমটমস হয়, আর যখন পরের দিন ভালো হয় তখন কিছুই বুঝায় এটা তো তোমার চোখের সামনে আসবে, কিন্তু তুমি এই জিনিসগুলা এমএসসি গুলা তুমি করবা যে তাকে কমপ্লেনের ব্যাপারে জিজ্ঞেস করবা না যে তোমার এই যে হাতে ব্যথা ছিল এটা কি ব্যথা কমে গেছে কিনা, হাঁটতে পারতেছো কিনা, হাঁটতে পারবা কিনা, এটা না। কিন্তু তুমি এক্স্যাক্টলি তোমার এমএসসি তো করবা, তুমি ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে দেখবা সে কি ডিপ্রেস আছে কিনা, তখন তো তুমি ডিপ্রেসিট করবা। তুমি হ্যালুসিনেশন যদি মনে করো তার চেয়ে মুখে মন যেন একলা একলা কথা বলছে মনে হয়, তার তো হ্যালুসিনেশন জিজ্ঞেস করবা, কিন্তু এটা তো কনভারসেশনের অংশ না, ঠিক আছে? এই জন্য তুমি নিজে থেকে দেখবা, দেখে যদি জাজমেন্ট হয় তাহলে দেখবা, জিজ্ঞেস করবা, কিন্তু ওই যে ফিজিক্যাল যে ডিসেবিলিটি, ফিজিক্যাল যে সাফারিংস, এইটা নিয়ে আলাপ করবো না আমরা, সিমটম নিয়ে আলাপ করবো না, ফিজিক্যাল সিমটম নিয়ে আলাপ করবো না, তার যে ফিজিক্যাল যে সমস্যা উপসর্গ এইগুলো নিয়ে আলাপ করবো না। তার মানে হলো গিয়া আমরা একেবারেই আলাপ করবো নট নেসেসারিলি, কিন্তু আন্ডারপিড হয় ওই ডিপ্রেসিভ ভাবে তোমার মন কি খারাপ এটা জিজ্ঞেস করতে হবে, কেউ বলবে না তো মন ভালো খারাপ, এখন মন খারাপ বললো না কিন্তু চোখে পানি আসছে তাহলে বলতে হবে দ্যাট মাইট বি মাস ডিপ্রেশন। জিজ্ঞেস করবো না কিন্তু তুমি ওভারলুক করবে না, তুমি দেখবা। আমি বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। তাহলে কনভারসেশন খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন ইন্টার্ন করবা দেখা যায় ফ্রিকোয়েন্টলি তোমরা পাচ্ছ, ফ্রিকোয়েন্টলি কনভারসেশন, এবং ফ্রিকোয়েন্ট কনভারসেশন যদি ম্যানেজ করতে পারো তাহলে তুমি সবচেয়ে বড় ডাক্তার আমার হিসাবে। সার্টিফিকেট ধরলেই তো বড় ডাক্তার না, তো একটা মানুষকে রিলিভ করতে পারছো, তাহলে তারা বলবে হ্যাঁ এই ডাক্তারের কাছে গেলে ভালো। ঠিক আছে, এই জিনিসটা ভালো যে গেইন করতে হলে তোমার নলেজ গেইন করতে হবে। আর কারো প্রশ্ন? শামীম, শামিমা, শামিমা, শাম্মি আসো নাকি? শামিমা, শাম্মি আসো? ইমরান আসো? ইমরান, তোমরা তোমাদের ফ্রেন্ডকে বলবা যাতে সবাই যাতে ক্লাসে থাকে, সবাই যাতে থাকে ক্লাসে, যাতে ওই ক্লাসে অ্যাটেন্ড করে, যদি দরকার হলে ঘুমাবে, অন করে ঘুমাবে, কিন্তু ক্লাস থাকতে হবে। 180 প্লাস আছে, তোমরা 180 থাকা উচিত, কিন্তু এমনি কমে যায়। সাইকিয়াট্রিতে ইন্টারেস্ট কম সবারই, পরীক্ষাও অত বেশি করা হয় না তার জন্য, কিন্তু আমরা চেষ্টা করব সাইকিয়াট্রি আরো মার্কস বাড়ানোর জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব, কারণ এটা না হলে আসলে গ্রসলি সবারই লস। কারণ সাইকিয়াট্রিক গ্রাউন্ডটা আমরা যখন যাই, বিদেশ বাড়িতে রুগী যখন যায় তখন বলে আমরা তো অনেক ভালো চিকিৎসা পাই, এটা কেন বলে? ওই যে সাইকোলজিক্যাল ব্যাপারের জন্য। অন্য দিক দিয়ে আমরা ভালো আছি, কিন্তু সাইকোলজিক্যাল গ্রাউন্ড দিয়ে অনেক বিষয় আছে, ঠিক আছে? আমাদের তোমাদের এই জিনিসটা সুযোগটা কাজে লাগাতে হবে। তো ঠিক আছে, তাহলে তোমার পরের ক্লাসে যাও, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো?